এই মুহূর্তে মার্কেটে দু ধরনের মানুষ রয়েছে। একদল ভাবছেন যে মার্কেট অলরেডি উইকলি চার্টে 200 EM এর কাছে, যেটা 22,000 লেভেলের কাছাকাছি ছিল। আমি ভিডিও তখন বানিয়েছিলাম, সেই লেভেল থেকে সুন্দরভাবে সাপোর্ট নিয়ে মার্কেট রিকভার করেছে, যেটা টেকনিক্যালটা একদম ফলো করেছে। আবার এই মুহূর্তে মার্কেটে যে নেগেটিভ নিউজ সেগুলো এখন অবধি রয়েছে, কিন্তু মার্কেট দেখুন নিজের যে পজিশন বা লেভেলস সেটা কিন্তু হোল্ড করছে, কিন্তু বিরাট পড়ছে না। তো এটা হতে পারে সামনের দিনে মার্কেট এখান থেকে হয়তো দারুণভাবে রিকভার করলো, অল টাইম হাইয়ের কাছে গেল। তো এখন এই মুহূর্তে আমার কাছে ক্যাপিটাল রয়েছে 22,000 লেভেলে। আমি অপরচুনিটি মিস করে ফেলেছি, প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল একটা অপরচুনিটি মিসড ক্যান্ডেল আমার জন্য। কিন্তু এখন এই মুহূর্তে আমি আর থাকতে পারছি না, এখন বিনিয়োগ করতে ইচ্ছে করছে। ফোমো মনে হচ্ছে যদি আবার মার্কেট এখান থেকে বাড়তে শুরু করে দেয়, আবার অল টাইম হাইয়ে চলে যায়, হয়তো তখন গিয়ে আমাকে বিনিয়োগ করতে হতে পারে। তো এত বড় যে একটা র্যালি সেটা আমি মিস করে ফেলতে পারি, অনেকের মধ্যেই এই ধারণাটা চলছে। আবার আর একটা দল সেটা একদম অপোজিটভাবে চিন্তাভাবনা করছে। তারা কি ভাবছে? তারা ভাবছে যে মার্কেট অলরেডি অনেকবার এরকমভাবে দেখিয়েছে, রিকভারি ফেজ দেখিয়েছে, কিন্তু তারপরে প্রত্যেকবার মার্কেট কারেকশান করেছে। তো এই যে 22,000 লেভেলটা মিস হয়ে গেছে, চিন্তা করবেন না, আবার 22,000 লেভেল আসবে। অনেকে এটা মনে করছেন আবার 22,000 লেভেল আসবে কেন? ওনাদের পেছনে একটা লজিক রয়েছে বলার। সেটা হচ্ছে চার্ট যদি আমরা দেখি তাহলে রিসেন্ট চার্টে দেখবো একটা বিরাট বড় গ্যাপ ছেড়ে গেছিলো মার্কেট। এখনও যদি পার্সেন্টেজ ওয়াইজ বলি আমি, তাহলে প্রায় 2%-এর কাছাকাছি গ্যাপটা এখনও রয়ে গেছে। তো গ্যাপ ফিলিং থিওরি অনুযায়ী একটা থিওরি রয়েছে যে মার্কেট সব সময় নাকি গ্যাপ ফিল করে চলে। তো এই যে গ্যাপ ফিলিং থিওরি, এটা যদি আমরা মেনে চলি তাহলে সেই অনুযায়ী তো মার্কেট এই লেভেলের কাছাকাছি আসা উচিতই, মানে 23,150 এই লেভেলটা তো টাচ করা উচিতই। আর এইটা যদি টাচ করে যায় তাহলে আরও মার্কেট উইক হয়ে যাবে, লোয়ার লো ফরমেশন সেটা কন্টিনিউশন হবে। তো আবার 22,000 লেভেল বা তারও নিচে হয়তো মার্কেটকে আমরা দেখতে পারি। এই থিওরিটাও মার্কেটে চলছে বা এই দল একটা ভাবছেন। তো এখন এই মুহূর্তে আমার প্রশ্ন আপনাকে যে আপনি কোন দলে রয়েছেন? আপনার কি অ্যানালাইসিস বলছে? আপনি কি এখান থেকে ভাবছেন যে মার্কেট রিকভার করে যেতে পারে, নাকি আপনি ভাবছেন যে এখান থেকে মার্কেট আবার পড়বে? চট জলদি আপনি আমাকে কমেন্ট করে জানান যে আপনি কোন দলে রয়েছেন। আর আপনি যদি জিজ্ঞেস করছেন আমাকে যে আমি কোন দলে রয়েছি, তাহলে দেখুন দুটো কাজ আপনাকে করতে হবে এটা জানার জন্য। প্রথমত, এই ভিডিওটাকে লাইক একটা করতে হবে। অনেক দিন পর মার্কেট অ্যানালাইসিস ভিডিও আপনাদের সামনে আসছে, সুতরাং প্রত্যেকেই যারা ভিডিওটা দেখছেন আমি অনুরোধ করব যে এই ভিডিওটাকে একটা লাইক দিন, যেটা আপনার জন্য ফ্রি, কিন্তু এই ভিডিওটার জন্য এবং এই চ্যানেলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা একটু মনোযোগ দিয়ে আমার এই যে অ্যানালাইসিস সেটা শুনতে হবে। অ্যানালাইসিস একবার শুনে নেওয়ার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে এই মুহূর্তে আপনার কি করা উচিত, কিভাবে ভাবনা চিন্তা করা উচিত এবং সামনের দিনে মার্কেটের গতিবিধি কি হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথম যে থিওরি যেটা অনেকে মনে করছিলেন বা এখনও মনে করেন যে মার্কেট সবসময় গ্যাপ নাকি ফিল করে চলে, এই বিষয়টা, এই থিওরিটা একটু আপনাকে বলি। নিফটি চার্টের এই জায়গাটা একটু দেখুন, এখানে গ্যাপ ছেড়ে গেছিলো 0.68% বা 0.70%-এর। ইমিডিয়েটলি কিছুদিনের মধ্যে সেই গ্যাপটাকে ফিল করে দেয়, তার মানে মার্কেট গ্যাপ ফিল করে চলে, কারেক্ট? আবার আমি আপনাকে দেখাই যে এখানে যদি আমি দেখি পার্সেন্টেজ ওয়াইজ, তাহলে প্রায় 1.25%-এর গ্যাপ ছেড়ে গেছিলো, যেটা 11ই এপ্রিল 2025 এবং পরের ট্রেডিং সেশন 15ই এপ্রিল 2025-এ। তো পরের দিন প্রায় 1.25%-এর গ্যাপ ছেড়ে গেছিলো, যেটা কি কখনো এর আগে ফিল করেছিল? দেখুন এখানে ফিল করেনি, অনেকটা বেড়েছিল মার্কেট, বিরাট বেড়েছিল। এখান থেকে দেখুন কতটা বেড়েছিল। যদি আমি পার্সেন্টেজ ওয়াইজ বলি তাহলে এখান থেকে প্রায় 12%-এর মতো বেড়েছিল, বিরাট বেড়েছিল। এখান থেকে মার্কেট বাড়ছে, কিন্তু তারপরে দেখুন মার্কেট পড়ে গেল। এবং এই যে গ্যাপ, এই গ্যাপটাকে কিন্তু এখানে ফিল করতে আমরা দেখতে পেলাম। তাহলে এখানেও কি হলো? উইন, যে মার্কেট গ্যাপ ফিল করে চলে, কারেক্ট? কিন্তু এবারে আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখায়। এই দেখুন, চলুন, আমি বললাম যে এই যে গ্যাপটা রয়েছে না, দেখুন এখানে একটা বিরাট বড় গ্যাপ রয়েছে। এটা যদি আমি পার্সেন্টেজ বলি তাহলে 1.24%, ঠিক আগের মতো যেটা হয়েছিল 1 ডিসেম্বর 2023 এবং পরের ট্রেডিং সেশন 4 ডিসেম্বর 2023। তো এই যে গ্যাপটা ছেড়ে গেছিলো, এটা কি কখনো ফিল করেছে? আপনি আমাকে দেখান তো চার্টের মধ্যে। দেখুন আপনাকে একদম ছোট্ট করে দেখাচ্ছি চার্ট। দেখুন এই যে গ্যাপটা ছেড়ে গেছিলো এইখানে, এই লেভেলে, এটা কিন্তু এখনও অবধি ফিল করেনি মার্কেট। এর আগেও যদি আমরা দেখি তাহলে দেখুন এর আগেও অনেক থিওরি রয়েছে যেখানে গ্যাপ করে গেছিলো। এখানে দেখুন অনেকটা ছোট ছোট যে গ্যাপগুলো রয়েছে, এই যে গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলো কিন্তু ফিল করে মার্কেট যায়নি, এখান থেকে সুন্দরভাবে মার্কেট বেড়েছিল। তো এরকম অনেক জায়গা আপনি দেখবেন যেখানে মার্কেট গ্যাপ ছেড়ে গেছে কিন্তু গ্যাপ
ফিল মার্কেট করতে আসেনি, সেখান থেকে সুন্দরভাবে মার্কেট রিকভার করেছে এবং বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে অনেক হাই লেভেলে চলে গেছে। তো এখন এই যে গ্যাপ ফিলিং থিওরি, এটা কিন্তু সব সময় যে কাজ করে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় গ্যাপ ফিল করছে, অনেক সময় দেখা যায় গ্যাপ ফিল করছে না। তাহলে 50-50% প্রবাবিলিটি। সুতরাং বলা যাচ্ছে না একদম শিওরিটির সাথে যে মার্কেট গ্যাপ ফিল করবেই, যার ফলে মার্কেট এখান থেকে আরও কারেক্ট হতে পারে। এই যে থিওরিটা অনেকে দিচ্ছেন, এটা কিন্তু এখানে নাও হতে পারে। এখান থেকে মার্কেট যেরকমভাবে দেখুন গ্যাপ ছেড়ে তো গেছিলো, তারপরে আবার একটু এসছে নিচে, এখান থেকে আবার রিকভারি কিন্তু দেখিয়েছিল, তারপরে আবার বেড়েছে, আবার সেখান থেকে কারেকশন করছে। বাট এখানে দেখুন একটা দোজির মতো ক্যান্ডেল তৈরি করেছে, তার নিচের দিকে বড় একটা উইক রয়েছে, ঠিক আছে, তো রিজেকশন পেয়েছে। তাহলে এই মুহূর্তে যদি এই স্ট্রাকচারটা দেখা যায়, তাহলে গ্যাপ ফিল করতে আসতেও পারে, আবার নাও আসতে পারে। তো এই গ্যাপ ফিল থিওরিটা আমাদের মাথা থেকে বের করতে হবে, বুঝলেন? আমি বুঝতে পারছি যারা 90% মানুষ এখানে দেখছেন, প্রত্যেকেই এই গ্যাপের দিকে চোখ লাগিয়ে বসে আছেন। সেই কারণে একটু টাইম নিয়ে এই গ্যাপ থিওরিটা একটু আলোচনা করা। তাহলে এখন আমাদেরকে কি দেখতে হবে? আমাদেরকে বেসিক্যালি দুটো বিষয়ের দিকে এখন ফোকাস রাখতে হবে। প্রথমত টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা আমরা ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে করব, এবং দ্বিতীয়ত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেটা আমরা আর্নিংস অ্যানালাইসিসের মধ্যে করব। তার মানে আজকের ভিডিওতে আপনি মার্কেট যে অ্যানালাইসিস আমরা করব, সেটা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটো মিক্স আপ করে আমরা দেখব যে এখন এই মুহূর্তে মার্কেটের কী গতিবিধি হতে পারে। কারেক্ট? তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করি টেকনিক্যাল পার্টটা, মানে ট্রেন্ড অ্যানালাইসিস। তো দেখুন, যদি নিফটির আমি এখানে ট্রেন্ডের কথা বলি, জাস্ট এখানে আমি নিফটি 50 চার্ট খুলে নিয়েছি, এখানে আমি ইএমএটা একবার লাগিয়ে নেব, ঠিক আছে? তো ইএমএটা যদি আমরা দেখি, তাহলে দেখুন ডেইলি চার্টের ক্ষেত্রে ইএমএটা যেটা রয়েছে, সেটা 200 এবং 100 ইএমএর নিচেই কিন্তু রয়েছে, কিন্তু 50 ইএমএকে একবার ব্রেকআউট করে দিয়েছিল, 100 ইএমএতে রিজেকশন পেয়ে আবার এখান থেকে কারেকশন করেছে, কারেক্ট? এবং তারপরে আবার 50 ইএমএতে একটু কারেকশন এখানে করছে, রিজেকশন পাচ্ছে। কিন্তু সেইটা যদি আমরা উইকলি চার্টে দেখি, কেননা ডেইলি চার্টে আপনি ভালো করে এটা বুঝতে পারবেন না ইএমএটা, সুতরাং আমাদেরকে উইকলি চার্ট দেখতে হবে। উইকলি চার্টে আমি আগের বার দেখিয়েছিলাম, বারবার দেখিয়েছিলাম, এবং উইকলি চার্টে দেখুন কি সুন্দরভাবে এই চার্টটা, মানে নিফটি চার্ট ফলো করেছে। যখন কারেকশন করেছে, তখন এটা 100 ইএমএতে সাপোর্ট নিয়ে বেড়েছে, যদি কারেকশন করে থাকে 50 ইএমএতে সাপোর্ট নিয়ে আবার বেড়েছে। অনেকবার দেখিয়েছি আপনাকে এইগুলো, ঠিক আছে, এই থিওরিগুলো, তো নতুনভাবে দেখাচ্ছি না। এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে দেখুন, এটা হলো 200 ইএমএ, যেখান থেকে অলরেডি সাপোর্ট নিয়েছে, বেড়েছে। এটা হলো 100 ইএমএ, যেটাকে ব্রেক আউট করেছিল। এটা হলো 50 ইএমএ। 50 ইএমএতে একবার রিজেকশন পেয়েছে। এবার রিজেকশন পাওয়াটা খুবই স্বাভাবিক। কেন স্বাভাবিক? তার কারণ হচ্ছে এই যে লেভেলটা রয়েছে না, যে লেভেলটাতে আগে বায়াররা এখানে মার্কেটটাকে তোলার চেষ্টা করেছিল, সেখানে সেকেন্ড টাইম একবার চেষ্টা করেছিল, সেখান থেকে ব্রেক ডাউন করে দেওয়ার ফলে এটা কন্টিনিউ নিচে পড়ে, 200 ইএমএ সাপোর্ট নেয়, আবার উপরে যায়, এবং ঠিক একই লেভেলে দেখছেন তো, সেম লেভেলে, সেম টু সেম লেভেলে রিজেকশন পাচ্ছে, এবং এটা 50 ইএমএর কাছেও রিজেকশন পাচ্ছে, যেটা টেকনিক্যাল ওয়াইজ একদম পারফেক্ট সেট আপ। টেকনিক্যাল অ্যানালাইসিস যেভাবে আমরা করি, একদম পারফেক্ট দেখাচ্ছে। এখন যদি এখান থেকে কন্টিনিউ বাড়তে থাকতো, তাহলে একটু ভয় লাগতো, কেননা কারেকশন হলো, খুব ফাস্ট কারেকশন হতো। কিন্তু এখন এই যে সেট আপটা রয়েছে, গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, 50 ইএমএতে রিজেকশন পাচ্ছে, আবার সেখান থেকে আবার যদি একটু রিকভার করার চান্সেস তৈরি হচ্ছে, তাহলে সেটা সাস্টেনেবল হয়, মানে সেই ট্রেন্ডটা সাস্টেন করার সম্ভাবনা বেশি থাকে। সেটাই তো আমরা চাই। তো মাঝে মধ্যে একটু কারেকশন না ভালো, ঠিক যেরকম লাইফে যদি মাঝে মধ্যে একটু অবস্ট্রাকল থাকে, একটু প্রবলেমস থাকে, তাহলে লাইফটাকে এনজয় করতে পারবেন আপনি। সবসময় যদি খুশি থাকে, তাহলে কিন্তু মনে হবে যে বোর হচ্ছে, ভালো লাগছে না কিছু। আর আমরা তো মার্কেটের লোক, কবি খুশি কবি গাম তো চলতেই থাকে। তো যাই হোক, এখন এই মুহূর্তে মার্কেটের যে স্ট্রাকচার, সেটা খুব ভালো দেখাচ্ছে। 200 ইএমএতে সাপোর্ট নিয়ে বাড়ছে, 50 ইএমএতে রিজেকশন পেয়েছে, কিন্তু সেখানে যে লেভেল সেটা একটু হোল্ড করছে। পারফেক্ট সেট আপ অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস। কিন্তু আরও একটা বিষয় আপনাকে দেখায় এখানে, সেটা হচ্ছে আমরা নিফটি তো দেখলাম এরকম ধরনের একটা সেট আপ তৈরি হচ্ছে, কারেক্ট? এবারে আমরা একটু মিড ক্যাপের দিকে নজর রাখি। মিড ক্যাপ 150 ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা যদি দেখি আমরা, তাহলে দেখতে পাবেন এটা কিন্তু 50 ইএমএ, 100 ইএমএ এবং 200 ইএমএ, প্রত্যেকটা ইএমএর ওপরে রয়েছে। শুধু তাই নয়, এর আগেও দেখুন 100 ইএমএতে সাপোর্ট নিয়ে সুন্দরভাবে মার্কেট এখানে রিকভার করেছিল, অল টাইম হাইয়ের কাছে গেছিলো। সেখান থেকে যদিও আবার আমরা কারেকশন একটু দেখি এখানে পরে, কিন্তু আবারও 100 ইএমএতে সাপোর্ট নিয়ে সুন্দরভাবে রিকভারি দেখাচ্ছে, এবং এটা অল টাইম হাইয়ের একদম কাছাকাছি রয়েছে, যেটা 50, 100 এবং 200 প্রত্যেকটা ইএমএর উপরে ট্রেড করছে।
দিস ইজ ভেরি পজিটিভ। তাহলে নিফটির থেকে মিড ক্যাপ একটু বেটার পজিশনে রয়েছে। নিফটিতে একটু আমরা দেখতে পাচ্ছি 50 এর নিচে রয়েছে, বাট মিড ক্যাপ বলুন বা আপনি যদি স্মল ক্যাপের ইন্ডেক্সটাও দেখে নিন, এখানে স্মল ক্যাপ 100-এর আমি ইন্ডেক্সটা খুলবো, এখানেও দেখুন 50 EMA, এটা হলো 50 EMA, এটা হলো 100 EMA এবং এটা হলো 200 EMA। প্রত্যেকটা ইএমের উপরে ট্রেড করছে নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স। সুতরাং স্মল ক্যাপ এবং মিড ক্যাপ দুটোই কিন্তু নিফটির থেকে বেটার পজিশনে রয়েছে। তাই শুধুমাত্র আমাদেরকে নিফটি দেখে সিদ্ধান্ত নিলে হবে না, আমাদেরকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের দিকেও এখন কনসেন্ট্রেট করতে হবে। সেটাই আমার অ্যাকচুয়াল পয়েন্ট আপনাকে বলার। আর আরও একটা স্ট্রাকচার মার্কেটে প্রায় দেখা যায়, আপনি দেখবেন যখন মার্কেট পড়ে না তখন সব থেকে আগে পড়ে স্মল ক্যাপ, বিরাটভাবে সেলিং আসে। সব থেকে আগে কিন্তু স্মল ক্যাপ পড়ে এবং বেশিভাবে পড়ে, তারপরে পড়ে মিড ক্যাপ এবং তারপরে পড়ে নিফটি। কিন্তু যখন রিকভার করে তখন কি হয়, তখন প্রথমে নিফটি রিকভার করে, তারপরে মিড ক্যাপ, তারপরে স্মল ক্যাপ। কিন্তু যখন আপনি পার্সেন্টেজ ওয়াইজ দেখবেন তখন দেখবেন সব থেকে বেশি বেড়েছে স্মল ক্যাপ, মিড ক্যাপ, তারপরে নিফটি। কেননা সব থেকে বেশি নিচেও পড়ে স্মল ক্যাপ এবং সব থেকে বাড়েও স্মল ক্যাপই পার্সেন্টেজ ওয়াইজ। সুতরাং আমাদেরকে নিফটি, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের দিকে, ছোট ছোট কোম্পানি এবং মাঝারি ধরনের কোম্পানি, এই দুটোর দিকে কনসেন্ট্রেট করতে হবে। এবং যে আর্নিংস সিজন আমাদের সামনে এখন রয়েছে, কন্টিনিউ আর্নিং সিজন চলে আসছে, এগুলোতে কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপের অনেক কোম্পানি রয়েছে যেগুলো বেটার রেজাল্ট আমাদের সামনে রাখছে। লার্জ ক্যাপের মধ্যে মানে নিফটি 50-র মধ্যে টপ 50 কোম্পানি, তাদের মধ্যে আমরা সেরকম ভালো আর্নিংস পাবলিশ করতে এই সিজনে দেখতে পাচ্ছি না। তো সেটার আমরা দেখতেই পাচ্ছি মার্কেট সেরকমভাবে রিওয়ার্ডও করছে না। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি বলি যে কনসেন্ট্রেট করতে, তাহলে আপনাদেরকে মিড ক্যাপ, স্মল ক্যাপ, এই সব ইন্ডেক্সের দিকে, মাঝারি ধরনের কোম্পানি, ছোট ধরনের কোম্পানি, এই দিকে বেশি কনসেন্ট্রেট করা ভালো। লার্জ ক্যাপ বা বড় কোম্পানির থেকে এখন বেশি অপরচুনিটি পাওয়া যাচ্ছে মিড ক্যাপ, স্মল ক্যাপে। ঠিক আছে, এরই সাথে আরও একটা বিষয় আপনাকে দেখায়, সেটা হলো নিফটির প্রাইস স্ট্রাকচার। একবার একটু কনসেন্ট্রেট দিয়ে শুনবেন। এই দেখুন, নিফটি এখান থেকে কন্টিনিউ পড়ছিল, ঠিক আছে, লোয়ার লো প্যাটার্ন তৈরি করতে করতে কিন্তু পড়ছিল। দেখুন কন্টিনিউ লোয়ার লো প্যাটার্ন এখানে তৈরি করেছে। কিন্তু এখন কি হচ্ছে, এই যে এখানে গ্যাপ ছেড়ে গেছিলো, এখানে কিন্তু এটার ব্রেক আউট আমরা দেখতে পাচ্ছি। মানে লোয়ার লো যে প্যাটার্ন তৈরি করছিল সেটা কিন্তু এবার ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু হায়ার হাই প্যাটার্ন দিকে যাচ্ছে। ঠিক একই রকমভাবে এখানে ব্রেকআউট করলো, ব্রেকআউট দেওয়ার পরে আবার বাড়লো, সেখান থেকে আবার একটু কারেকশন করছে। যে কারেকশনটা করছে সেটা কি, এই যে লেভেলটা ছিল যেটা তার লাস্ট সুইং, সেই লেভেলটাকে কি ক্রস করেছে এখন অবধি? উত্তর হচ্ছে না, এখন অবধি চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না ক্রস করেছে। তো এখানে হতে পারে এখান থেকে আবার রিকভার করতে লাগলো, বা হতে পারে এখানে কনসোলিডেট করলো। কিন্তু দেখুন ট্রেন্ড কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। লোয়ার লো যেটা করছিল, দেখুন এখানে লোয়ার লো যেটা করছিল সেটা কিন্তু এখন যেটা প্যাটার্ন তৈরি করছে সেটা হায়ার প্যাটার্ন তৈরি করছে। তো এরকম যখন প্যাটার্ন তৈরি করে, প্যাটার্ন যখন চেঞ্জ হয়, তখন মার্কেটের জন্য সেটা ভীষণ পজিটিভ দেখাচ্ছে। এবং দ্বিতীয়ত যদি আমি মিড ক্যাপের কথা বলি, তাহলে এখানেও দেখুন এটাও লোয়ার লো তৈরি করছিল। মিড ক্যাপ দেখুন এখানে লোয়ার লো তৈরি করছিল, অল টাইম হাই থেকে ব্রেক ডাউন করে লোয়ার লো প্যাটার্ন তৈরি করছিল। কিন্তু এই লেভেলে আসার পর এটা ব্রেক আউট করে দেয় এবং তারপরে দারুণভাবে বাড়ে, প্রতিটা রেজিস্ট্যান্স লেভেল পেরিয়ে গিয়ে অল টাইম হাইয়ের কাছাকাছি এখানে ট্রেড করছে। আবার যদি আমরা স্মল ক্যাপের কথা বলি, তাহলে সেখানেও একই কথা দেখব, যেখানে কন্টিনিউ লোয়ার লো ফরমেশন তৈরি করছিল। দেখুন এখান থেকে লোয়ার লো তৈরি করছিল, কন্টিনিউ পড়ছিল, লোয়ার লো তৈরি করছিল, কিন্তু এখানে এই ট্রেন্ডটা চেঞ্জ হলো। এবং স্মল ক্যাপ ইন্ডেক্স এই যে লেভেলটা রয়েছে, যে লেভেলটা একটা বড় রেজিস্ট্যান্স লেভেল, বিরাট একটা সেলিং এসেছিল এই লেভেল থেকে, ঠিক সেই লেভেলে এসে রিজেকশনের মতো পাচ্ছে। ঠিক আছে, তার মানে একটা বিষয় এখান থেকে ক্লিয়ার যে ট্রেন্ড আগের থেকে চেঞ্জ হচ্ছে। নিফটির ক্ষেত্রেও দেখলাম, মিড ক্যাপের ক্ষেত্রেও দেখলাম এবং স্মল ক্যাপের ক্ষেত্রেও আমরা দেখলাম। যদিও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ দারুণভাবে তার ট্রেন্ড পরিবর্তন করেছে, এখনই সেটা চার্টের মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু নিফটি সেই তুলনায় এখনও একটু উইক দেখাচ্ছে। তার কারণ নিফটির মধ্যে ব্যাংকের এবং আইটির অনেকটা বেশি ওয়েটেজ রয়েছে, তার সাথে রিলায়েন্সেরও একটা ভালো ওয়েটেজ রয়েছে। তো এই স্টকগুলো যদি ভালো পারফর্ম না করে বা এই সেক্টর যদি খুব ভালো পারফর্ম না করে, তাহলে নিফটির মধ্যে ভালো একটা মোমেন্টাম আমরা দেখতে পাবো না। ঠিক আছে, তো এবার আপনাকে দেখাই যেটা আমি বলছিলাম, সেকেন্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দেখব আর্নিংসের অ্যানালাইসিস। আমরা প্রত্যেকেই জানি যে নিফটি আইটির আর্নিংস যেটা পাবলিশ করছে সেগুলো খুব একটা ভালো পাবলিশ করছে না। মানে তাদের আমরা যদি একবার অ্যানালাইসিস করে আপনাকে দেখাই, এখানে স্ক্রিনার খুলে নেব, স্ক্রিনারে এখানে যদি আমরা নিফটি আইটির স্টকগুলো খুলি, তাহলে দেখবেন যে ইনফোসিস এর যে রেজাল্ট, এই রেজাল্টটা দেখুন, খুব যে ভালো রেজাল্ট সেটা বলা যাবে না, আবার যদিও খুব খারাপ রেজাল্ট সেটাও না। মানে পিয়ার্সের তুলনায় একটু তুলনামূলকভাবে ভালো রেজাল্ট করেছে ইনফোসিস, কিন্তু সে যেরকমভাবে পারফরমেন্স করে সেই অনুযায়ী করেনি। এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে কি প্রজেক্ট, যেটা সেই প্রজেক্ট কিন্তু আগের থেকে কম তারা পাচ্ছে।
ঠিক আছে, ঠিক সেরকমভাবে আমরা টিসিএসের কথাও বলতে পারি। টিসিএসের ক্ষেত্রে দেখুন সেলস দেখুন 10% মাত্র। বাকি এদের যে প্রজেক্ট, সেই প্রজেক্ট কিন্তু আগের থেকে কম তারা পাচ্ছে, মানে সামনের দিনে আর্নিংস কিন্তু আমরা দেখতে পারি আরও খারাপ হতে। আবার উইপ্রোর ক্ষেত্রে দেখুন এটা তো ভীষণ খারাপ রেজাল্ট করেছে, সেলস 8%, সিঙ্গেল ডিজিটে সেলস। তো যেখানে এই সব কোম্পানিগুলো বেশ ভালো পার্সেন্টেজ আগে সেলস পোস্ট করতো, সেই সেলসের পার্সেন্টেজ এখন কিন্তু সেটা মিসিং রয়েছে, এবং তার সাথে সামনের দিনে যে প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো কিন্তু কম পাচ্ছে তারা। আপনি ডিটেলসে এদের এইসব স্টকের যে অ্যানালাইসিস, সেটা আপনি স্ক্রিনারে গিয়ে ভালো করে দেখে নিতে পারবেন। তাহলে আইটি সেক্টর এমন একটা সেক্টর যেটা ভালো মতো নিফটিকে ড্র্যাগ ডাউন করছে, নিফটিকে বাড়তে দিচ্ছে না। তাই যখনই আমরা নিফটির আইটি সেক্টরে রিকভারি দেখবেন নিফটিও রিকভার করছে। কিন্তু এখন এই মুহূর্তে যেসব স্টকগুলো রয়েছে, টিসিএস বলুন, উইপ্রো, ইনফোসিস, বড় বড় যেসব কোম্পানিগুলো রয়েছে আইটির মধ্যে, সেগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট পাবলিশ না করার জন্য, আর্নিং ভালো না করার জন্য নিফটি আইটি ইন্ডেক্সও তার অল টাইম হাই থেকে অনেক পড়ে আছে। আর সেটাও একটা কারণ নিফটির পারফরমেন্স না করার পেছনে। এটা হলো একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে ব্যাঙ্কিং স্টকস। যদি আমি এখানে ব্যাঙ্কিং স্টকসের কথা বলি তাহলে নিফটি ব্যাঙ্কের যদি আমি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের কথা বলি তাহলে সেলস দেখুন 6% গ্রো করেছে ইয়ার অন ইয়ার, যেটা খুবই একটা ভালো রেজাল্ট না। আবার যদি আমরা এখানে এইচডিএফসি ব্যাঙ্কের কথা বলি তাহলে 0%, তার মানে সেলস গ্রোই করেনি। বাকি যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো খুব একটা ভালো নেই। আবার তার সাথে আইসিআইসিআই ব্যাঙ্ক, সেটাও দেখুন ভালো মতো পার্সেন্টেজে গ্রো করছে না। তো ব্যাঙ্কিং সেক্টর সেটাও ভালো মতো গ্রো করছে না। তাহলে আইটি ব্যাঙ্কিং যেখানে ভালো একটা ওয়েটেজ রয়েছে নিফটির মধ্যে, নিফটি পারফর্ম করবে কী করে? তাই আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে আইটি সেক্টর রিকভার কখন করছে, ব্যাঙ্কিং স্টকস কখন রিকভার করছে, তখন দেখবেন অটোমেটিক নিফটির মধ্যেও আপনি দেখতে পাবেন রিকভারি। এবং সব থেকে যেটা পজিটিভ বিষয় সেটা হচ্ছে যে এই যে দুটো সেক্টর রয়েছে, এই দুটো সেক্টরের যাবতীয় যা বড় বড় সব কোম্পানি তাদের রেজাল্ট অলরেডি পাবলিশ করে ফেলেছে। তার মানে যা কিছু প্রাইসের মধ্যে ডিসকাউন্টেড হওয়ার বা মার্কেটের মধ্যে ডিসকাউন্টেড যা কিছু আমরা দেখছি সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। মানে এখান থেকে যে এই সামনের দিনে আমাদের কাছে শক কিছু আসবে, কোনো কোম্পানি কিছু খারাপ রেজাল্ট করে দিল, সেটা আমরা শক পেয়ে যাব, মার্কেটে আরও পড়তে পারে, এই যে সম্ভাবনা, এই যে আনসার্টেনটিস, এটা কিন্তু অলরেডি আমরা পেরিয়ে চলে এসেছি। সেই কারণে আমার মনে হয় যে এখান থেকে যদি মার্কেট নিজের লেভেল হোল্ড করে তাহলে এখান থেকে ভালো কারেকশন, যেটা আমরা অনেকে ভাবছি যে আরও অনেকটা কারেকশন করতে পারে, 22,000 লেভেলের কাছে আরও আসবে, সেটা কিন্তু আমার মনে হয় না। আমার পার্সোনালি এরকম অ্যানালাইসিস না যে মার্কেট আবারও বিরাটভাবে কারেকশন করতে পারে, কেননা যাবতীয় যা আনসার্টেনটিস রয়েছে সেগুলো অনেকটাই আমরা সেখানে কাটিয়ে এসেছি, শুধু আর্নিংসের দিকটা যদি বলি। আর নিউজ তো সেটা তো রয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি এখন আবার নিউক্লিয়ার অ্যাটাক করে দেয় তাহলে তো কিছু করার নেই। তো সেটা এখন যদিও মার্কেট ডোনাল্ড ট্রাম্পের কথাতে অতটা বেশি পাত্তা দিচ্ছে না, দেখতেই পাচ্ছেন এমন টুইট করছে, কিন্তু মার্কেট সেদিনকে দেখবেন গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। যেখানে মার্কেট বটম তৈরি করেছিল, রিসেন্ট বটম যেটা তৈরি করেছে, সেই দিনকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে একদম পুরো উড়িয়ে দেবো ইরানকে, পুরো দেশটাকে উড়িয়ে দেবো, মানচিত্রের মধ্যে সেই দেশটার কোনো অস্তিত্বই থাকবে না, সেই রকম ধমকি দিয়েছিল। পরের দিনকে মার্কেট বিরাট বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে, মার্কেট কিন্তু নেগেটিভ করেনি সেখানে। তারপরে দেখলেন তো যে দুটোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একটা হয়ে যাচ্ছে। তো মার্কেট সব সময় ফিউচারকে ডিসকাউন্ট করে, এটা আমি বারবার দেখেছি এবং আমি নিজেও এটা বিলিভ করি, মার্কেট অলওয়েজ ফিউচারকে ডিসকাউন্ট করে। আচ্ছা, তো আরও একটা যেটা ভালো দিক সেটা হচ্ছে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রি রেজাল্ট, যেটা বললাম যে থার্ড ফ্যাক্টর, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটা ভালো ওয়েটেজ রয়েছে নিফটির মধ্যে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রেজাল্টের দিকে যদি আমরা খেয়াল রাখি তাহলে দেখবো যে খুব একটা যে ভালো রেজাল্ট করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি সেরকমটাও না। দেখুন সেলস 12% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রো করেছে, ইবিটা মার্জিন সেটা 1%, ইবিটা যেটা সেটা 1%, নেট প্রফিট সেটা -13%, ইপিএস -13%। তো দেখতেই পাচ্ছেন যে মিক্সড আপ রেজাল্ট বা ভালো খুব একটা রেজাল্ট এখানে বলা যাচ্ছে না। কিন্তু এর ফিউচার সামনের দিনে এটা ভালো মার্জিন এটা নিতে পারে বা সামনের দিনে ভালো একটা এখানে গেইন দেখতে পারে, কেননা তেলের দাম অনেকটা বেড়েছে, তো এই কোম্পানিও এখান থেকে বেনিফিট একটা করতে পারে। সুতরাং আর্নিংসের উপর অ্যানালাইসিস করে যদি আমরা এখন সিদ্ধান্ত নিই তাহলে দেখব মিক্সড আপ রেজাল্ট। তাই মার্কেট এই মুহূর্তে যে খুব বেড়ে যাবে তার পসিবিলিটি নেই, আবার যে খুব পড়েও যাবে তারও পসিবিলিটি সেরকমই দেখতে পাচ্ছি না। টেকনিক্যাল অ্যানালাইসিসও ঠিক সেরকম কথাই বলছে। তাই আমার যে দল, সেই দলটা কিন্তু
প্রথম দলও না, দ্বিতীয় দলও না, আমি একদম নিরপেক্ষ। মার্কেট এখান থেকে যে খুব বেড়ে যাবে তাড়াতাড়ি সেটাও আমি মনে করছি না, বা মার্কেট এখান থেকে খুব বেশি পড়ে যাবে সেটাও মনে করছি না। যে অপরচুনিটি মার্কেটে রয়েছে সেটাও কিন্তু আপনাকে এখন খুব খুঁজে বের করতে হবে। মানে এমন না যে আপনি যে কোনো স্টকে টাকা লাগিয়ে দেবেন আর সেই স্টক আপনাকে দারুণ রিটার্ন করে দেবে, এখন এরকম সিচুয়েশনই না। এখন আপনাকে খুব ভালো মতো কনসেন্ট্রেটলি এবং রিসার্চ করে ভালো স্টক আপনাকে পিক করতে হবে, তবেই আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। সো দিস মার্কেট ইজ নট সো ইজি অ্যাজ অফ নাও। এখন অবধি মার্কেট এতটা ইজি না। সো ফাইনালি যদি বলতে হয় মার্কেট নিয়ে আমার কি মতামত, তাহলে একটা কথাই উত্তর, মার্কেট এখানে আরও কিছুটা সময় কাটাতে চলেছে। মার্কেট একটু সাইডওয়েজ হতে চলেছে, একটু সাইডওয়েজ মোমেন্টাম করে তারপরে গিয়ে মার্কেট ডাইরেকশন নেবে যে এখান থেকে আরও বাড়বে নাকি এখান থেকে একটু কারেকশন করতে পারে। আবারও বললাম যে মার্কেট এখান থেকে বিরাট কারেকশন করার মতো আমার মনে হচ্ছে না। তো যেহেতু আমার এটা মনে হচ্ছে না, সুতরাং আমি এখানে বিনিয়োগ করার জন্যই দেখবো। যদি মার্কেটের এখন ভ্যালুয়েশনের কথা বলি, তাহলে পি চলছে 20-র কাছাকাছি, যেখানে আর্নিং কিন্তু আগের থেকে বেটার। তো পি সস্তা পাচ্ছি, আর্নিং আগের থেকে বেটার দেখাচ্ছে। তো সেই কারণে এখন এই মুহূর্তে আমি মার্কেটে বিনিয়োগ করার জন্যই দেখছি। তো আশা করছি আমি আমার অ্যানালিসিস সঠিকভাবে আপনার সামনে রাখতে পেরেছি। আমরা মার্কেটের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটো দিকই অ্যানালিসিস করে দেখলাম যে মার্কেট এখন একটু সময় এখানে কাটাতে পারে, একটু সাইডওয়েজ মার্কেট হতে পারে, এখান থেকে মার্কেট বিরাট পড়ে যাওয়ার সম্ভাবনা আমার অ্যানালিসিস বলছে না, বা এখান থেকে মার্কেট যে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে তারও আমার পসিবিলিটি সেখানে দেখাচ্ছে না। তবুও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই দুটো সেক্টরের দিকে বিশেষভাবে আমাদের ফোকাস থাকা দরকার। সামনের দিনে আমরা ডিসকাস করব যে কোন সেক্টরে এখন অপরচুনিটি রয়েছে, টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখাবো, এবং তার সাথে সেই সেক্টর থেকে কোন কোন স্টক এমন রয়েছে যে স্টকের দিকে আমরা কনসেন্ট্রেট করতে পারি। সামনে এই নিয়ে একটা ভিডিও আসছে, লাইক করে দিন এখন থেকেই এবং সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটা মিস না করার জন্য। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। একদম যদি নতুন হন, প্রথমবার ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব অবশ্যই করুন। 3 লাখ ফ্যামিলির সাথে আপনিও জুড়ে যান। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।